ওয়েলকাম টু ভিশন এডুকেশন ইউটিউব চ্যানেল। একটা নতুন সায়েন্সের ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমাদের আরআরবি রিলেটেড, অর্থাৎ যারা রেলের এক্সাম দিতে ইচ্ছুক তাদের জন্য একটা স্পেশাল ক্লাস অর্গানাইজ করা হয়েছে। তোমরা ভিশন এডুকেশনের ইউটিউব চ্যানেলে যেরকম আছো, যারা আবাসিকে আসতে চাইছো, যারা ক্লাসরুমে পড়াশোনা করতে চাইছো, তারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সেরকম হিসেবে অ্যাডমিশনও নিতে পারবে। তো আজকে আমাদের সায়েন্সের ক্লাস মেইনলি আমরা ফোকাস করছি আরআরবি। মানে আমরা সবাই জানি যে আমাদের রেলওয়ে যে রিক্রুটমেন্ট বোর্ড থাকে, তাদের যে এক্সাম হয়, সেই এক্সাম প্যাটার্নটাকে একটু ফলো করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমরা এতদিন হয়তো কলকাতা পুলিশ হোক, এক্সাইজ হোক বা এমনি পুলিশের এক্সামগুলোর প্র্যাকটিস করেছি। তো সেইখানে আমরা দেখেছি যেরকম ধরনের প্রশ্ন, এইখানে কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম হবে। ঠিক আছে, এখানে একটুখানি প্রশ্নটা অন্যরকম থাকবে। কেমন হবে প্রশ্নটা, সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এখানে একটু সায়েন্সের প্রশ্ন, একটু ডেপথ থাকতে হবে, একটু নলেজ থাকতে হবে। তো আমরা সেই প্রশ্নতে এবার আস্তে আস্তে চলে আসছি। ওকে, প্রশ্নতে চলে এসেছি। 2018 সালের এবং 19 সালের বেশ কিছু প্রশ্ন আমি কালেক্ট করেছি। সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করার একটাই উদ্দেশ্য, প্রশ্নের গুরুত্বটা যাতে তোমরা বুঝতে পারো বা কেমন ধরনের প্রশ্ন হয় সেটা জানতে পারো। তো প্রথম প্রশ্নটা দেখে নাও। নিচের কোন চারটে অপশনের মধ্যে কোন লবণগুলি বা কোন লবণটি অম্লীয় প্রকৃতির, মানে আম্লিক প্রকৃতির? আমরা এই চ্যাপ্টারটা কোথায় পড়েছি? অ্যাসিড ক্ষার লবণে। যেখানে অ্যাসিড কাকে বলে পড়েছো, ক্ষার কাকে বলে পড়েছো, এবং অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে লবণ তৈরি হয় সেটাও পড়েছো। তো লবণের প্রকৃতি সম্পর্কে, ক্ষারকীয় বা ক্ষারীয় এবং আম্লিক লবণ প্রকৃতি সম্পর্কে হয়তো সেখানে পড়াশোনা করেছো। এখানে সেই রকমই একখানা প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে। তো এর সঠিক উত্তরটা আমরা দেখবো। সোডিয়াম কার্বনেট সম্পর্কে তো আমরা জানি Na2CO3, এর তো একটা আইডিয়া আমাদের কাছে আছে। তো আমরা হাইলাইট করি এখানে সঠিক উত্তর কোনটা হবে। এই তিনটে লবণের মধ্যে যেটা আম্লিক প্রকৃতির নেচার দেখায় সেটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। এই অপশনটা, সোডিয়াম কার্বনেট NO2CO3, সেরকম অ্যামোনিয়াম ফসফেট NH4(3)PO4, এইটি আমাদের আম্লিক প্রকৃতির ধর্ম দেখিয়ে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্নতে চলে আসি। চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ। আমরা এটা একটু শুনেছি যে কখনোই ভর কিন্তু সবকিছু স্বকীয় ধর্ম, অপরিবর্তনশীল, পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন হয়, যেটা স্বকীয় ধর্ম নয়, সেটা হচ্ছে ভার বা ওজন। এই যে ভার বা ওজন, আমরা সবাই জানি চাঁদে 6 গুণ কমে যাওয়ার কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ অভিকর্ষজ বলের পার্থক্য। চাঁদ পৃথিবীর থেকে আয়তনে অনেক ছোট, সেই ক্ষেত্রে তার যে অভিকর্ষজ বলের পরিমাণ সেটা পৃথিবীর সাপেক্ষে কম। তাই যে কোনো বস্তুর ওজন চাঁদে গেলে 6 গুণ কমে যেতে পারে। এখানে প্রশ্নটা একটু অন্যরকম, অভিকর্ষজ ত্বরণ দিয়ে একটা অঙ্কের মতন এখানে আমাকে জানতে চেয়েছে। তো সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে একটু আমি পাশে ছোট করে লিখছি। 1 kgf ফোর্স সেই হিসেবে লিখছি সমান 1 নিউটন। ঠিক আছে, এটা আমরা লিখলাম নিউটন বল। এবার এখানে দেখো 90 কেজি এবং সেখানে অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে দিয়েছে। তাহলে 90 × 10 সমান কত দাঁড়াচ্ছে? 900 নিউটন। এটা কোথায় দাঁড়াচ্ছে? পৃথিবীতে। এবার আমরা কোথায় যাব? চাঁদে যাব। চাঁদে ব্যাপারটা বলেছে 6 গুণ কমে যাচ্ছে, তাহলে চাঁদ সমান 900 ডিভাইডেড 6, তাহলে কত দাঁড়ালো? 150। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি 150 নিউটন আমাদের সঠিক উত্তর হবে। ছোট ছোট এরকম ফিজিক্সের অঙ্ক রেলের পরীক্ষা এগুলোতে দিতে চায়, ছোট একদম, যে খুব বড় ক্যালকুলেশন সেরকম না। তোমার এরকম অভিকর্ষজ ত্বরণ দিয়ে শব্দের চ্যাপ্টার থেকে, আলোর চ্যাপ্টার থেকে, মানে লেন্সের চ্যাপ্টার থেকে ছোট ছোট প্রশ্ন ওরা দিতে চায় বা দিতে ভালোবাসে। এই জিনিসগুলো একটু ছোট যদি স্মরণে রাখি, খুব সিম্পল, আমরা উত্তর কিন্তু করে আসতে পারবো। পরের প্রশ্নটাই চলে আসছি, 3 নম্বর প্রশ্ন। রক্ত
সঠিকভাবে জমাট বাঁধার জন্য নিম্নলিখিত কোন ভিটামিনটি প্রয়োজন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিটামিনের চ্যাপ্টার। তোমরা তো বোধহয় লিস্ট বানিয়ে সবই পড়াশোনা করেছো, কোন ভিটামিন, তার রাসায়নিক নাম কি, তার আমাদের অভাবজনিত রোগ কি কি হয়, কি সমস্যা দেখা যায়, এর ছক তো রয়েছে। সেখান থেকে একটা প্রশ্ন তুলে দিয়েছিল, কারণ যেহেতু অনেক ভিটামিনের নাম গন্ডগোল হয়ে যেতে পারে, তো আমাদের কাছে এই প্রশ্নটাও কিন্তু খুব কমন। রক্ত জমাট বাঁধতে সমস্যা তৈরি করে ভিটামিনের যদি অভাব বলি, উত্তর হচ্ছে আমাদের ভিটামিন কে। তো কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য প্রশ্ন রাখলাম রাসায়নিক নামগুলো কি, ভিটামিন ই হোক, ডি হোক, এ হোক, ডি এর রাসায়নিক নাম যেটা সূর্য থেকে আমরা সাধারণভাবে সংশ্লেষ করতে পারি, এবং সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতবর্ষের মানুষ ভিটামিন ডি এর অভাবে প্রায় বেশিরভাগ মানুষ ভুগছে, পেপারে লেখালেখি হয় বা এরকম জানা যায়। তো এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর অভাবে কি হয়, যেরকম আমরা জানি হাড় ক্ষয়ে যায়, অস্থি ক্ষয় হয়, অস্থি ক্যান্সার হতে পারে, বোন ডিসঅর্ডার, বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে, এগুলো আমরা জানি। নেক্সট প্রশ্নে আসছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসার আগে দুটো স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, তার একটু ইনফরমেশন দিয়ে দিই ভিশন এডুকেশনের তরফ থেকে। একটা এসএসসি জিডি ডাব্লিউবি বা কেপির জন্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট প্রিপারেশন নিতে চাইছো, মানে ধরো যারা ক্লাস 12 কমপ্লিট করেছো বা একদম নতুন এবার নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছো, তাদের জন্য স্পেশাল আবাসিক ফাউন্ডেশন ব্যাচের কথা, মানে একদম প্রথম থেকে নতুন করে ধীরে ধীরে শুরু হচ্ছে ব্যাচ, যেখানে তোমার 21 এপ্রিল 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে অ্যাডমিশন। বিভিন্ন তোমাদের যা জিজ্ঞাসা তার জন্য এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও। এবং যারা যাতায়াত করে ক্লাস করতে চাইছো, লোকাল বা কাছে বিটের মধ্যে ক্লাসরুম স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে নতুনদের জন্য 18ই এপ্রিল থেকে, তারও অ্যাডমিশন হেল্পলাইন দেওয়া আছে। তো তোমরা যদি এবার পড়াশোনাটা সিরিয়াস ভাবে শুরু করতে চাইছো, তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বিস্তারিত জেনে নেবে, ঠিক আছে। নেক্সট আসছি পরবর্তী প্রশ্নতে, 4 নম্বর প্রশ্ন। ম্যাগনেসিয়াম ফিতে পোড়ালে, বাতাসে পোড়াবো অবশ্যই, সাদা ধোঁয়া উৎপন্ন হয় এবং যা জলে দ্রবীভূত হয়ে কি গঠন করে? তো এটাকে আমরা দুভাগে আগে করব, এটাকে আমরা দুভাগে এটাকে সমাধান করা মানে লেখার চেষ্টা করব। তো প্রথম লিখছি 2mg, কেন বলেছে ম্যাগনেসিয়াম ফিতা, ম্যাগনেসিয়ামের সংকেত লিখেছি, প্লাস বাতাসে পোড়াচ্ছি, তাহলে কি হলো O2 দিলাম, বাতাসে পোড়াচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পেলাম 2mgO। এটাকে আমরা কি বলছি ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা ছাই উৎপন্ন হলো। এবার এটাকে আমরা জলে দ্রবীভূত করব, এটাকে আমরা জলে দেব, দেখি তো কি হয়। MgO প্লাস H2O, তাহলে এই দুটো বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের কি তৈরি হবে MgOH হোল 2, MgOH হোল 2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, OH আছে, OH মানে কি ক্ষার, ক্ষার হচ্ছে জলে দ্রবীভূত হয়ে যারা OH মাইনাস আয়ন দেয় তাদের ক্ষার বলি, OH আছে হাইড্রোক্সাইড, অতএব একটা ক্ষার। তাহলে এখান থেকে আমরা এবার উত্তর কি দিতে পারলাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এটা ওই অপশনটা এখানে চলে এসেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড এর সাথে নয় কিন্তু, হ্যাঁ, তো এটা আলাদা অপশন। ম্যাগনেসিয়াম অক্সাইডটা প্রথম লাইনে তৈরি হয়েছিল, কিন্তু আমরা জলে দ্রবীভূত করেছি যেহেতু, আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তো এটা হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। পরের প্রশ্নতে চলে আসি। আপনি যদি একটি দর্পণের দিকে তাকান, দর্পণ মানে আমাদের বা লেন্স মানে আমাদের যে কথাটা মাথায় আসে উত্তল দর্পণ অবতল দর্পণ, সেখানে দেখতে পান যে প্রতিফলিত প্রতিবিম্বটি, আমরা সবাই জানি আমাদের শরীরে আলো এসে পড়ে, আলো এসে পড়ার পর আমাদের শরীর থেকে প্রতিফলিত হয়ে যে যাচ্ছে, তাহলে যেটা আসছে আলো, আপতিত রশ্মি, ধাক্কা লেগে ফিরছে যেটা প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত প্রতিবিম্ব, এবার প্রতিফলিত রশ্মিটা কোথাও গিয়ে ধরা পড়লে আমার যে নকল একটা জিনিস তৈরি হচ্ছে তাকে আমরা কি বলি প্রতিবিম্ব বা ইমেজ। অরিজিনালি নেই, ধরা যাবে না, আটকানো যাবে না, শুধু রেপ্লিকা তৈরি হচ্ছে কে আমরা প্রতিবিম্ব বলি। তো আপনার থেকে
ছোট, সেই প্রতিবিম্বের আকারটা আপনার থেকে, আয়নাতে দেখো আয়না পড়তে গেলে অনেক রকম হয়, কোন দূরত্বে দাঁড়ালে তোমার ছোট হবে বড় হবে কিভাবে হবে, আয়না কিন্তু বিস্তারিত পড়তে হয় আলোর চ্যাপ্টারে। উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ, দর্পণের গঠন, এগুলো খুব ভালো করে এঁকে পড়বে, বুঝতে সুবিধা হবে। তাহলে আপনার থেকে যদি ছোট হয়, এইবার জানতে চাইছি দর্পণটি কি ধরনের দর্পণ বলে তুমি চিহ্নিত করবে। তো আমরা এর উত্তর কিন্তু জানি, প্রথম অপশনে যাব না, দ্বিতীয় 3 নম্বর অপশনেও যাব না। অবতল না উত্তল? উত্তর অবশ্যই উত্তল দর্পণ। সৎ প্রতিবিম্ব গঠিত হয় উত্তল দর্পণে, অসৎ প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণে। উত্তল দর্পণ, ঠিক আছে, বা উত্তল লেন্স, আমরা লেন্স বলে থাকি, দর্পণই মডিফাইড হয়ে পরে লেন্স এসেছে। নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রাথমিক চিকিৎসা বক্সে প্যারাসিটামল নামক একটি ওষুধ দেখতে পাওয়া যাচ্ছে, এটা কখন বা কেন এই ওষুধগুলি গ্রহণ করা উচিত? এই প্রশ্নটা আমাদের একটা ভালো লাগছে দেখতে বলে প্রশ্ন সিলেক্ট করিনি, দেখতেই পাচ্ছ 2019 এএলপি আরআরবির পরীক্ষাতে এটা দিয়েছিল। বর্ধিষ্ণু জ্ঞান সম্পর্কে ওরা একটু জানতে চাইছে যে সবাই সব রকম নলেজ রাখে কিনা। এর উত্তর হচ্ছে, আমরা জানি গা হাত পায়ে হালকা ব্যথা হচ্ছে বা এ হচ্ছে, ডাক্তার প্যারাসিটামল খাওয়ার বলছে, বা জ্বর হলে সাধারণ জ্বর হালকা করে কমানোর জন্য প্যারাসিটামল ওষুধ প্রদান করে থাকে। তো এটা উত্তর হচ্ছে হালকা ব্যথা কমাতে এবং উচ্চ তাপমাত্রা যদি হয়, যাকে জ্বর বলি, সেটা কমাতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির রোধ ক্ষমতা কম? তড়িতের চ্যাপ্টারের প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন, একটুখানি কনসেপচুয়াল প্রশ্ন। 4খানা অপশন আছে। রোধ মানে কি? আমরা আর দিয়ে লিখি। রোধের একক কি? ওহম লিখে থাকি আমরা বিজ্ঞানীর নামে। তো মানে যেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ, কারেন্ট মানে ইলেকট্রন যে বয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ, সেটাকে যদি কেউ বাধা প্রদান করে, আটকে দেয়, তাকে আমরা বলছি রোধ। ঠিক আছে, তাহলে এর মধ্যে রোধ ক্ষমতা কম কার? দেখো আমরা কোনো জিনিসকে ভালো বানাতে চাই যখন তার রোধ ক্ষমতা কম, রোধ বাড়লে সেটা অন্যরকম জিনিস। যেরকম খেয়াল করে দেখো বাল্বের ফিলামেন্ট, আর আগে ছিল ইলেকট্রিক হিটার, যাতে আমরা নাইক্রোম তার ব্যবহার করতাম, দুটোর পার্থক্য ছিল তো। কারণ বাল্বে আমরা আলো চাইছি, তাপ চাইছি না, কিন্তু ইলেকট্রিক হিটারে আমরা তাপ চাইছি, আলো চাইছি না। অর্থাৎ রোধ বেশি হবে, সেটার উজ্জ্বলতা আরো বেড়ে যাবে, এরকম ব্যাপার তৈরি করতে হবে। এখানে 4টে অপশনে বুঝতেই পারছো, এবোনাইট দণ্ড, কাঁচ, হিরে। এই অপশনগুলোর থেকে নাইক্রোম তারটাই আমরা ব্যবহার করে থাকি তড়িৎ যে কোনো জিনিসে। 4টে অপশনের মধ্যে, এই 4টের মধ্যে নাইক্রোমের রোধ ক্ষমতা কম। এটা বলছি না যে নাইক্রোমেরই রোধ ক্ষমতা সব থেকে কম, এটা কিন্তু নয়। এই 4টে অপশনের মধ্যে নাইক্রোম তারের রোধ ক্ষমতাটা কম বাকিদের তুলনায়। নেক্সট প্রশ্ন, একটি তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা ও লোড কোন দিকে থাকে? তো এই প্রশ্নটার মানেটা একটুখানি বুঝে নাও, হয়তো এটা কিন্তু এরকম ভাবে বইতে লেখা থাকে। তাহলে প্রচেষ্টা, এটাকে আমরা বলতে পারি এরকম ভাবে, বল। লোড মানে এটাকে আমরা বলতে পারি ভার। আশা করি মনে আছে প্রথম শ্রেণীর লিভার, তোমরা যদি আঁকো প্রথম শ্রেণীর লিভার, আশা করি মনে আছে, যদি 3টে পয়েন্ট করো, তাহলে আমরা সবাই জানি এখানে হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে, এখানে কার্য সম্পাদিত হচ্ছে, মানে যে কাজটা করতে চাইছি প্রথম শ্রেণীর লিভারকে দিয়ে, আর মাঝখানে হচ্ছে আলম্ব। আশা করি দ্বিতীয় শ্রেণীর লিভারও মনে আছে তোমাদের। দ্বিতীয় শ্রেণীর লিভারেরও যদি 3টে পয়েন্ট করি, তাহলে এখানে আমার প্রথমে কি আসছে? দ্বিতীয় শ্রেণীর লিভার। এইখানে আমরা চলে যাচ্ছি শুরুর দিকে আলম্ব, মিডিলে কি আসছে? এখানে আমাদের কার্য সম্পাদিত হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, এবং শেষে কি হচ্ছে? শেষে আমরা বল প্রয়োগ করছি দ্বিতীয় শ্রেণীর লিভারে। আর তৃতীয় শ্রেণীর লিভারও আশা করি মনে আছে তোমাদের, যদি আমরা এরকম 3টে ভাগে ভাগ করে নিই। তো তৃতীয় শ্রেণীর লিভার শেষে হচ্ছে আমাদের আলম্ব, মাঝখানে আমরা কি করছি? বল প্রয়োগ করছি, যেটাকে আমরা এখানে প্রচেষ্টা বলছি, আর শুরুতে আমাদের কি হচ্ছে? কার্য সম্পাদিত হচ্ছে। উদাহরণও বলেছিলাম কাঁচি, জাঁতি, চিমটা, মনে রাখার সুবিধা। তো আমাদের এখানে বলেছে তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ এইটা। সেখানে বলেছে বল ও ভার আমাদের কোন দিকে কাজ করে? তো এর উত্তর সঠিক আমরা কি নিচ্ছি?
একই দিকে কাজ করে এবং আলম্বের বিপরীত দিকে কাজ করে, কিন্তু বল এবং ভার অর্থাৎ প্রচেষ্টা এবং লোড তারা একই দিকে কাজ করে। ওকে, তাহলে এটা একটা আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের মধ্যে থেকে প্রশ্ন। নেক্সট প্রশ্নে চলে আসছি। ডিএনএ এর একটি অংশ যা একটি প্রোটিনের তথ্য সরবরাহ করে। ডিএনএ আমরা সবাই জানি, এটা আমরা পড়েছি, এবং প্রোটিনের তথ্য সরবরাহ মানে এক বংশ থেকে অন্য বংশতে ইনফরমেশনকে ক্যারি ফরওয়ার্ড করছে। কি বলি তাকে আমরা? জিন। তাকে আমরা কি বলি? জিন। এর সঠিক উত্তর হবে জিন। চলে আসছি তার পরের প্রশ্ন। নিচের কোনটি ব্যবহার করা ভুল হবে? কথাটা ঠিক ব্যবহার না, মানে কোন কথাটা নিচের বলা ভুল হবে, এইরকম বললে একটু বেশি জিনিসটা মানে ভালো বোঝায়। তো এর আগে আমি প্রথম উত্তরটা করে দিই। এই লাইনটার এইটা এখানে চলে এসেছে, এর সাথে নয়, ঠিক আছে? একটি মৌলের একটি মোল, এটা এখানে চলে এসেছে। তো আমি দুটো লাইন এখানে বলি। একটি যৌগের একটি পরমাণু, একটি মৌলের একটি পরমাণু। দেখো দুটো সেম আছে, যে কোনো তো একটাকে আমার ঠিক বলতে হবে। আমাদের বলেছে এখানে কোনটা ভুল হবে বলা। যেটা ঠিক, একটি মৌলের একটি পরমাণু, এটা ঠিক কথা। এইটা তাহলে ভুল, এটা কি হতো? একটি যৌগের একটি অণু, অ্যাটম বললে এটা ঠিক হতো। তাই পরমাণু লেখাতে এটা ভুল হয়েছে, এটা ঠিক হতো একটি যৌগের একটি অণু এবং একটি মৌলের একটি পরমাণু, এটা বলাটা ঠিক হতো। নেক্সট চলে আসছি প্রশ্ন। ইংরেজি এককে জলের সঠিক হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক ডিগ্রি কত আলাদা? স্ফুটনাঙ্কের পার্থক্য কত? তো এখানে দেখো, আমাকে তাহলে দুটো জিনিস জানতে হবে। হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান, তার উপর কোন একক ইংরেজি একক মানে আমায় আবার জানতে হয়। তো আমরা সবাই জানি তাপমাত্রা চ্যাপ্টারে আমরা পড়েছি যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রয়মার এরকম বিজ্ঞানীরা আলাদা আলাদা স্কেল নিজেদের মতন করে আবিষ্কার করেছিলেন। এই স্কেলে জল যেহেতু একটা মোটামুটি সার্বজনীন ভালো জিনিস, জলকে দিয়ে যদি টেস্ট করা হয়, তাহলে জল যে উষ্ণতায় বিশুদ্ধ জল জমে যাচ্ছে হিমাঙ্ক, ফুটতে শুরু করছে স্ফুটনাঙ্ক। চারটে স্কেলেই রয়েছে, সেলসিয়াসে কততে ফুটছে, কততে জমছে, ফারেনহাইটে কত, কেলভিনে কত, এরকম রয়েছে। আমরা প্রথমেই বলি এখানে ইংরাজি একক, এইটার মানে হচ্ছে আমরা নেব ফারেনহাইট একক। এবার ফারেনহাইট এককে জলের হিমাঙ্ক কত হবে এটা বলতে হবে, নাহলে উত্তর তো মেলাতে পারবো না। 32 ডিগ্রি ফারেনহাইট। এবং স্ফুটনাঙ্ক কত হবে? 212 ডিগ্রি ফারেনহাইট। তাদের কি জানতে চেয়েছে? পার্থক্য। আলাদা মানে কত? পার্থক্য জানতে চেয়েছে। সিম্পল বিয়োগ করে দেবো, 212 থেকে 32, 0, 8, 1, 180 ডিগ্রি পার্থক্য। এইটা হচ্ছে এই প্রশ্নটার মানে। এই যে আছে 180 ডিগ্রি, তাহলে এর উত্তর হয়ে গেল 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই প্রশ্নের এই মান। নেক্সট, গতিশক্তি নিম্নলিখিত কোনটির সমান? তো আমি এগুলোকে আগে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখে দিই, একটু এলোমেলো হয়ে গেছে, তারপরে উত্তর বলছি তোমাদের। তো প্রথমটা ছিল প্রথমটা ছিল MA, এটাকে ছোটও লেখা যায় বা পুরোটাই ছোটই লেখো। MA, এটা আছে MV, এটা আছে MGH। MGH টা আমরা কোথায় পড়েছিলাম? স্থিতিশক্তি। আর আমাদের জানতে চাইছে গতিশক্তি। এই যে যেটা একটু ঠিক হবে, হাফ এমভি স্কোয়ার হবে এটা, ঠিক আছে? এটা হাফ এমভি স্কোয়ার হবে, ঠিক আছে? এটা হতো হাফ এমভি স্কোয়ার। তাহলে এর সঠিক উত্তর কি হবে? এটাই। গতিশক্তি মানে হাফ এমভি স্কোয়ার, স্থিতিশক্তি মানে MGH, এইগুলোর উপর নির্ভর করে। নেক্সট,
নিচের কোনটি যৌন ও অযৌন উভয়ভাবে প্রজনন সক্ষম হাইড্রা? প্রিমিটিভ একটা প্রাণী, প্রিমিটিভ একটা জীব। তারা এককোষী উদ্ভিদদের এটা মজা, তারা এক কোষ থেকে যখন দু কোষ যদি হয়, কারণ নামই তাদের এক কোষ, ওই এক কোষ থেকে দু কোষ হওয়াকেই আমরা তাদের প্রজনন অর্থাৎ বংশ বিস্তার হিসেবে মনে করে থাকি। এটা মনে রাখতে হবে। নেক্সট, একটি সেল, আজ এখানে সেল মানে আমি বলে দিই কি, সেল মানে তো অনেক কিছু ভাবা যেতে পারে। সেল মানে বলা হয়েছে কক্ষপথ, সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন রাখা যায় তা নির্ভর করে কোন সূত্রের ওপরে? তাহলে আমরা সবাই জানি একটা মৌলের কেন্দ্রটাকে নিউক্লিয়াস বলি, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং তাকে কেন্দ্র করে, মানে এটা যদি কেন্দ্র হয়, তাকে কেন্দ্র করে চারিদিকে এরকম কক্ষপথ তাকেই সেল বলছে। তো প্রথম জানতে হবে কক্ষপথের সর্বোচ্চ সংখ্যা কতগুলো। আমি বলতে চাইছি 7টি। কক্ষপথের সর্বোচ্চ সংখ্যা 7টি। কে, এল, এম, এন, ও, পি, কিউ। 1 2 3 4 5 6 7 হয়ে গেল। কতগুলো থাকবে এর সূত্র হচ্ছে 2 ইন্টু কক্ষপথের স্কোয়ার। এখানে কোন অপশনটা কাছাকাছি লাগছে বলো তো? 2 ইন্টু এন মানে কক্ষপথ, ধরো কক্ষপথের স্কোয়ার, 2 ইন্টু কক্ষপথের স্কোয়ার। তাহলে এবার তুমি বলো যে এখানে তাহলে আমরা কি উত্তর লেখা যায় বলো দেখিনি, কি উত্তর লেখা যায়? কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ, 1 স্কোয়ার ইন্টু 2, তাহলে এখানে কত বসবে? 2। 2 নম্বর কক্ষপথ 2 স্কোয়ার ইন্টু 2, তার মানে 8। 3 নম্বর কক্ষপথ 3 স্কোয়ার ইন্টু 2, তার মানে 18। 4 নম্বর কক্ষপথ 4 স্কোয়ার 16 ইন্টু 2, 32। 5 নম্বর কক্ষপথ 5 স্কোয়ার 25, দুগুণে 50। 6 নম্বর কক্ষপথ 6 6 36, 36 দুগুণে 72। 7 নম্বর কক্ষপথ 7 7 49, 49 ইন্টু 2, 98। এইভাবে এই কক্ষপথে সর্বোচ্চ এতগুলো করেই ইলেকট্রন থাকা সম্ভব। এটা যে ফর্মুলাতে হয় সেই ফর্মুলাটা হচ্ছে 2n স্কয়ার। ওকে, নেক্সট, দুটি দেহের মধ্যে শক্তি সবসময় সমান এবং বিপরীত, এই ধারণাটি নিউটন কোন আকারে বা কোন ব্যাখ্যাতে তিনি বলেছেন বা তার কোন সূত্রতে বলেছেন, এটা জানতে চাওয়া হচ্ছে। এটা খুব ইজি এবং সহজ প্রশ্ন আমাদের কাছে, কারণ দেখো কি বলেছে, সমান এবং বিপরীত। এই কথাটা আমরা কোথায় শুনেছি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এর উত্তরটা আমরা সেই হিসেবে তৃতীয় সূত্র, গতিসূত্র, সেইখানে অ্যাপ্লাই করে দিই, ওই কথাটাকে মাথায় রেখে। পরের প্রশ্ন, নিচের কোনটি বায়োগ্যাসের একটি উপাদান নয়? একটা ভালো প্রশ্ন কিন্তু এটা, বায়োগ্যাসের উপাদান নয়। মিথেন, মিথেনকে প্রথম ভালো বায়োগ্যাস বরঞ্চ বলা হয়ে থাকে। গোবর হোক, হোক, পচা গলা জিনিস, মিথেন বায়োগ্যাস অবশ্যই। এখানে আরো আছে কার্বন ডাই অক্সাইড, যে কোনো রকম পচা গলা বা পচা মানে যেটা জৈবিক ভাবে তৈরি হচ্ছে সেখান থেকে গ্যাস তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন, আমরা মটর গাছের অর্বুদ উর্বর করে মাটিকে নাইট্রোজেন আবদ্ধ করে এগুলো করেছি, কিন্তু কার্বন মনোক্সাইড না। সাধারণত গাড়ির ধোঁয়া বা পলিউশন থেকে আমরা জানি কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এটা একটাকে কার্বন মনোক্সাইড CO সংকেত, একে বায়োগ্যাসের উপাদান হিসেবে আমরা ধরবো না। একটি আদর্শ গ্যাসের ঘনত্বকে অর্ধেক করে নিম্নলিখিত কোনটি, মানে নিম্নলিখিত কোন অপশনটি দ্বিগুণ করা যাবে? উত্তর হচ্ছে পরম তাপমাত্রা, কারণ এটা গ্যাসের চ্যাপ্টার, তাপমাত্রার উপর খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা কমন সূত্র আমাদের জানা আছে, পিভি সমান NRT, এরকম একটা আমরা সূত্র গ্যাসের চ্যাপ্টারে পড়েছিলাম। ঠিক আছে, অনেক আছে, বয়েলের সূত্র আছে, অনেক কিছুই আছে সেখানে গ্যাসের চ্যাপ্টারে। তো সেখান থেকে একটা এরকম প্রশ্ন দেওয়া হয়েছিল। নেক্সট, মুরের আইন হলো একটি অঙ্গুষ্ঠের নিয়ম, যা ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর বলেছেন যে একটি চিপে ট্রানজিস্টর সংখ্যা প্রতি এত মাসে দ্বিগুণ হতে পারে। এটা দেখো একটা ইনফরমেটিভ প্রশ্ন, আমাদের কাছে এটা সবসময় জানা নাও থাকতে পারে, এগুলো একটু অন্য টাইপের প্রশ্ন। তবে
সরি, এটা বলাই হয়ে থাকে যে তোমার যত বছর এগোবে, যত দিন এগোবে, ট্রানজিস্টার যেখানে চিপ থাকে, আমরা বলি চিপ, এইখানে ট্রানজিস্টারের সংখ্যা মানে অনেক গুণগুণই বেড়ে যাবে, অনেক গুণে বেড়ে যাবে, তবেই তো অত্যাধুনিক যুগে কম্পিউটারও অত্যাধুনিক হবে। এর উত্তর হচ্ছে 18 মাসে দ্বিগুণ হবে। এটা কিছু করার নেই, এটা মনে রাখার মতন একটা প্রশ্ন। মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? মেডুলা, পুরো কথা বোধহয় অবলঙ্গাটা বলি না আমরা, মেডুলা অবলঙ্গাটা এরকম বলে থাকি। তাহলে এটার উত্তর হলো মেডুলা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মস্তিষ্কের কোন অংশ আমাদের শরীরে বিভিন্ন খিদে পাওয়া, ঘুম পাওয়া, হাঁটা চলা, বিভিন্ন যে প্রতিক্রিয়া কার্যকারিতা কোন অংশ নিয়ন্ত্রণ করে, এগুলো পরীক্ষাতে দিতে চায়, তো একটু খেয়াল করে পড়বে। নেক্সট, কার্বনের নিচের চারটের মধ্যে কোনটা অ্যালটোট্রপ মানে বহুরূপতা? আমরা তো সবাই জানি কার্বনের বহুরূপতা আছে, সি সংকেত, গ্রাফাইট, হিরে, কার্বনেরই রূপভেদ, এগুলো তো আমরা জানি না বহুরূপতা। বাকমিনস্টার ফ্লুরিন, এটাও কিন্তু কার্বনের একটা বহুরূপ ধর্ম, কিন্তু কার্বন ডাই অক্সাইড অর্থাৎ তোমার সিও CO2, কার্বন ডাই অক্সাইড, সি আছে মানে এটা ওর বহুরূপ ধর্ম নয়। সি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করেছে কার্বন ডাই অক্সাইড, বাট এটা কার্বনের কোনো বহুরূপ ধর্ম নয়। এর সংকেত সি লেখা যাবে না, এদের লেখা যাবে। বুঝা গেল? নেক্সট প্রশ্নতে চলে আসি। যদি আমরা একটি তামার তারের দৈর্ঘ্য, এটাও দেখো একটা ওরকম প্রশ্ন যেখানে আমাকে উত্তর যদি আমি খেয়াল রাখতে পারি তো এর উত্তর আমরা দিতে পারবো। তো এর উত্তর হবে আমাদের 2 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তড়িতের চ্যাপ্টারে একটা প্রশ্ন। একটি ফুলের কেন্দ্রে ড্যাশ, একটি ফুলের কেন্দ্রে উপস্থিত থাকে মহিলা প্রজনন অংশ, মানে ফুলের যে গর্ভ ও গর্ভাশয় যেটা বলে থাকি, ফুলের মধ্যে, গাছের ফুলের মধ্যে সেই অংশকে গঠন করে। তো এটা আমরা সবাই জানি, কার্পেলস। এটা কার্পেলস আছে, এরকম ভাগ আছে। পরের অংশ, অধাতব পদার্থ, এটা দেখো একটা অন্যরকম প্রশ্ন। অধাতব পদার্থ এইখান থেকে এখানে বৃদ্ধি পায়, এটা আমাদের কোন চ্যাপ্টারকে মনে করাচ্ছে বলতো? এটা আমাদের পর্যায় সারণী চ্যাপ্টারকে মনে করাচ্ছে, যেখানে পর্যায় সারণীতে প্রতিটা মৌলকে সাজানো হয়েছে বেশ কয়েকটি জিনিসকে মাথায় রেখে, সেইখানকারই একটা প্রশ্নকে আমাদের এটা মনে করাচ্ছে অধাতব পদার্থ। তবে এখানে দেখো আমাকে পর্যায় সারণী সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, তবেই এর উত্তর আমরা দিতে পারবো বা করতে পারবো। তো এর উত্তর হচ্ছে আমাদের সোডিয়াম থেকে ক্লোরিন। ওকে, নেক্সট প্রশ্ন, ফোকাল দৈর্ঘ্য দিয়েছে বায়ুতে। একটি উত্তল আয়না একটি তরল নিমজ্জিত হলে তরলে আয়নার ফোকাল দৈর্ঘ্য অবশ্যই এফ, অনলি এফ। অপশনগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, কেমন লিখেছিল দেখো, 3/4, 4/3, 7/3 এফ নয়, নর্মাল এফ। আমরা আশা করি মনে আছে তোমাদের উত্তল এবং অবতল লেন্স আঁকতে গিয়ে, উত্তল এবং অবতল লেন্স আঁকার পরে যখন প্রতিবিম্ব গঠিত হচ্ছে উল্টো দিকে, যে আমাদের তলের ওপরে যে বিন্দুতে ছেদ করছে কেন্দ্র থেকে সেই দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য এবং বিন্দুটাকে ফোকাস বিন্দু বলা হয়েছিল। এর উত্তর হচ্ছে এফ, মানে ফোকাস বিন্দু, ফোকাস। পরের প্রশ্ন, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ঘটে অ্যাপিক্যাল মেরিস্টেম, এটার উত্তর আমরা করতে পারি অবশ্যই, কোনো অসুবিধে নেই। এই অংশটাকে বলে অ্যাপিক্যাল মেরিস্টেম। নেক্সট প্রশ্নতে চলে আসছি। আমরা যদি স্বল্প পরিমাণ কাপড় কাচা সোডা নিয়ে তাতে আন্দাজ মতন 1 মিলিলিটার তরলীকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? তো আগে তো যোগ করি, তারপর তো আমরা দেখবো, তাই না? NaHCO3 কাপড় কাচা সোডা, সংকেত লিখে দিলাম বাইকার্বনেটে, প্লাস HCl নিতে বলেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমার এখান থেকে তৈরি হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl। আচ্ছা, প্লাস H2O, H2O মিটে গেল। আর কি পড়ে থাকছে? আর পড়ে থাকছে প্লাস CO2, তাই তো?
NaCl হয়ে গেল, H2O চলে গেল, পড়ে থাকলো CO2, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম, কার্বন কাঁচা সোডা নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম, লবণ পেলাম, সোডিয়াম ক্লোরাইড, জল পেলাম এবং কার্বন ডাই অক্সাইড পেলাম। তাহলে এখান থেকে অপশন থেকে চুজ করে নাও। কার্বন ডাই অক্সাইড গ্যাসের দ্রুত বুদবুদপূর্ণ নির্গমন ঘটতে দেখতে পাবো, উত্তর হয়ে গেল। ওকে, নেক্সট, নিচের কোন ভৌত রাশি কাজের হার, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কার্যক্ষমতা শক্তি থেকে বলে, কাকে শক্তি বলে, কাকে ক্ষমতা বলে, কাকে বল বলে, এটা নেয় অন্য এর সাথে মিল নেই, কিন্তু এই তিনটে আছে না। ঠিক মতন যদি কনসেপ্ট থাকে, এই কারণেই প্রশ্নটা দেয়, কেউ শক্তিতে দাগ দেবে, কেউ ক্ষমতাতে দাগ দেবে। কার্য করার সামর্থ্যকে কি বলে, কার্য করার হারকে কি বলে জানতে হবে। এর উত্তর হয়ে গেল ক্ষমতা, উত্তর হয়ে গেল ক্ষমতা। পরের প্রশ্ন, বায়োগ্যাসে মিথেনের শতকরা পরিমাণ কত থাকে? একটু আগেই আমরা পড়ছিলাম যে বায়োগ্যাস, তাতে আমরা কি কি নেব বা কত কি নেব, একটু আগে পড়ছিলাম না? তো এর উত্তর আমরা করে দিই, এরকম মিথেন আমরা একটু আগে পড়ছিলাম 75%। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 এবং হাইড্রোজেনের ভর 1, অ্যামোনিয়া তার কি আসবে, এটাই হচ্ছে প্রশ্ন। আমরা আগে একটু লিখে নিই, অ্যামোনিয়া NH3 হয়ে গেল। তাহলে নাইট্রোজেন হচ্ছে 14, একটাই আছে নাইট্রোজেন ইনটু 1, প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, কটা আছে 3 খানা, লিখে ফেললাম 14 একে 14, 3 একে 3, টোটাল কত হয়ে গেল 17। উত্তরটা ওইটা দেখেই করে দেবো। অ্যামোনিয়া যদি হয়, যেটা নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে মিলিয়ে যৌগ তৈরি হয়, তার আণবিক ভর আসবে 17। এইভাবেই ক্যালকুলেট হয় এগুলো। নেক্সট প্রশ্নতে চলে আসি, 10 ইউনিট লোডে 5 ইউনিটের এফোর্ট প্রয়োগ করা হলো। জানতে চাইছে এফোর্ট এবং লোড যে হচ্ছে, দূরত্ব যথাক্রমে 50 এবং 20 একক হচ্ছে, তাহলে মেশিনের কার্যকারিতাকে নির্ভর করো। আমি আগে দুটো জিনিসকে এখান থেকে বার করি, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। মেশিনের ইনপুট এবং আউটপুটকে বার করতে হবে, তারপর তার কার্যকারিতাকে ইনপুট আউটপুটের সাথে 100% করলে জানা যাবে। তো প্রথম আমরা চলে আসছি ইনপুটের কথাতে। তাহলে ইনপুট কত হচ্ছে, দেখো 5 ইউনিট এবং তার সাথে হচ্ছে 50, তাহলে 5 ইন্টু 50 250 ইউনিট। আউটপুট কত হচ্ছে, আছে 10 ইন্টু এদিকে আছে 20, 200। এইবার কার্যকারিতার যে ফর্মুলা আমরা বলে থাকি, সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। হয়ে গেল। তাহলে আউটপুট আমাদের এখানে কত বেরিয়েছিল, 200, নিচে 250 ইন্টু 100%, কাটাকুটি সব হয়ে গেল তোমার 4 4 দুগুণে 8 সমান 80%। তাহলে এর উত্তর আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই মেশিনের এই যা ডেটা দিয়েছে সেই সাপেক্ষে 80% কার্যকারিতা মেশিনের নির্ধারিত বা নির্ণীত হলো। এরকম ছোট ছোট প্রশ্ন দিতে ভালোবাসে পদার্থবিদ্যার মধ্যে, যেখানে আমাদের একটু ক্যালকুলেট করতে হয়। তো আজকে আমরা তাহলে মোটামুটি 30টা প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো বিগত পরীক্ষাতেই এসেছে। আশা করি একটু কনসেপ্টটা দেখে বুঝতে পারলে, একটুখানি লজিক্যাল কিন্তু উত্তর দিতে হয়, একটু লজিক, একটু ডেপথ থাকতে হয় পড়াশোনার ক্ষেত্রে, তাহলে বেশ উত্তরগুলো দিতেও মজা লাগে, করতেও মজা লাগে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং অন্য যা কিছু জিজ্ঞাসা থাকবে কমেন্টে অবশ্যই জানাতে চাও বা জানাতে অবশ্যই পারো। তো সেইখানে সময় সাপেক্ষে সেই কমেন্টের উত্তর আমরা দিয়ে দেবো। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং আপকামিং যে এক্সামগুলো আসছে সেখানে তোমরা সবাই সফল হও, তোমাদের সবার লক্ষ্য পূরণ হোক, এই আশা রাখি, এই আশা করে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।